বাবা, আমি বিয়ে করব। সাদাব হসপিটাল থেকে এসে তার বাবাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে কথাটা বলে ওঠে। হঠাৎ এমন কথা শুনে সাদাবের বাবা অবাক চোখে তাকায়। কোনো ছেলে যে তার বাবাকে এভাবে নিজের বিয়ের কথা বলতে পারে সেটা ওনার ছেলেকে দেখে জানলেন। মনে মনে তার ছেলেকে কয়টা বকা দিয়ে দিলেন বাবার সামনে এমন নির্লজ্জের পরিচয় দেওয়ার জন্য। সাদাব তার বাবার কোনো উত্তর না পেয়ে আবার জোরে চিৎকার করে বলে উঠল, বাবা, আমি বিয়ে করব। তুমি কি শুনতে পাচ্ছ? সাদাবের বাবার এবার মেজাজ খারাপ হয়ে যায়। উনি কি কালা নাকি যে শুনতে পায়নি? এভাবে জোরে বলার কি আছে? তাই তিনি এবার রেগে বলে উঠল, আমার কানে কোনো সমস্যা আছে? সাদাব তার বাবার কথায় বেবাচেকে খেয়ে যায়। সাদাবের কথার প্রতি উত্তরে যে তার বাবা এমন একটা কথা বলবে সেটা সাদাব ভাবতে পারেনি। তাই সাদাব ভ্রু কুঁচকে তার বাবাকে জিজ্ঞেস করলো, মানে মানে আমাকে কি তোর কালা মনে হয় যে কানের কাছে এসে এভাবে চিৎকার করে উঠলি? তো কি করব? তুমি তো কিছু বলছিলে না, তাই তো চিৎকার করতে হলো। তুমি যদি প্রথমবার সাড়া দিতে তবে দ্বিতীয়বার কথাটা বলে তোমাকে কালার খাতায় তুলতাম না, আর না আমি নিজের হায়াত কমাইতাম বেশি কথা বলে। তুই আমার চোখের সামনে থেকে যা তো, মেজাজ খারাপ করিস না। বিয়েটা করিয়ে দিবা বলো, তবে তোমার চোখের সামনে পিছনে ডান দিকে বাম দিকে সব দিক থেকে সরে যাব। তুমি শুধু আমার বিয়েটা করিয়ে দাও বাবা, প্লিজ। সাদাবের বাবা পারছে না মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে। কোথায় উনি তার ছেলেকে বিয়ে করানোর জন্য পাগল হবে, তা না ছেলে বিয়ের জন্য পাগল হয়েছে, আর সেটা ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এসেছে বাবাকে বলতে। আজকালের যুগের ছেলেমেয়েরা যে কি করে, তাদের সময়ে তো বিয়ের কথা শুনলেই লজ্জায় লাল নীল সবুজ হয়ে যেত। আর তার ছেলেকেই দেখো, পুরো নির্লজ্জের ডিব্বা। পাবনায় একটু যোগাযোগ করে দেখো তো তারা বিয়ে পাগল ছেলেকে একটু চিকিৎসা দিতে পারবে কিনা। হাতে চা নিয়ে ড্রয়িং রুমে এসে কথাটা বলে উঠল সাদাবের মা। সাদাব তার মায়ের কথায় খুব বিরক্ত, আর তার বাবা যেন এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ছেলে তো বিয়ে করব বলে পাগল করে দিচ্ছিল তাকে, এখন তার বউ এসেছে, নিশ্চিন্ত এখন যে সাদাবের মা বিষয়টা সামলে নেবে। তাই তিনি একটু নড়ে চড়ে বসলেন, আর সাদাব গাল ফুলিয়ে বলে উঠল, মেঘ না চাইতে বৃষ্টি পাচ্ছ, তাই এমন মজা করছো তো তোমরা? আমরা তো মেঘও চাইনি বৃষ্টিও চাইনি, তবে তুই যেচে বৃষ্টি দিচ্ছিস কেন? মা প্লিজ মজা করো না, ভালো লাগছে না এসব। তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি এমনি এমনি কিছু করছি না, এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে, নয়তো আমি এমন কেন করব? গলা জেরে কাশ, আর ফটাফট বলে ফেল কি কারণে বিয়ের জন্য এত পাগল হয়েছিস। সাবিয়া এসএসসি পরীক্ষার পর অ্যাবোর্ড চলে যাবে পড়াশোনা করতে। এটা তো ভালো খবর, মেয়েটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই তো যাবে, এতে কি সমস্যা আছে যার জন্য বিয়ের জন্য পাগল হয়েছিস? মা, তুমি কি বুঝতে পারছো না? এখন কি সবটা খুলে বলতে হবে তোমাকে? লজ্জা শরমের তো একটা ব্যাপার আছে, তাই না? এহে, আসছে রে আমার লজ্জাপতি লতা, বিয়ের কথা নিজের বাপের কাছে বলার সময় লজ্জা পাসনি, তো এখন এত লজ্জা আসে কোথা থেকে? সাদাব তার মাকে কিভাবে বলবে যে সাবিয়ার জীবন বিপদের মুখে? আর সাবিয়াকে রক্ষা করার জন্যই সাদাব সবসময় সাবিয়ার কাছে কাছে থাকতে চাইছে, আর সেটা সম্ভব একমাত্র বিয়ে হলেই, নয়তো সাবিয়ার কাছাকাছি থাকার সার্টিফিকেট আর সবাই দিলেও সাবিয়া তাকে দিবে না। তাই সাদাব ঠিক করলো যা করার সে নিজেই করবে, কারণ তার বাবা মা এত সহজে তাকে এখন বিয়ে দিবে না, কারণ সাবিয়ার এখনও বিয়ের বয়স হয়নি, তাই তারা ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে না। সাদাব তার মাকে আর কিছু না বলে ধাপ ধুপ পা ফেলে চলে গেল। সেটা দেখে সাদাবের মা আর বাবা দুজনে হেসে ফেলল। বেডে পা ঝুলিয়ে বসে ওড়না দিয়ে গাল কপাল ঠোঁট মুছে চলেছি, আর রাগে ফুঁসছি। সাদাব ভাই যে এতটা শয়তান সেটা আগে বুঝিনি। বজ্জাত বেড়ায় আমার কথা না বলার সুযোগ দিয়ে কি করে গেল। 1 ঘন্টা ধরে গাল ঠোঁট আর কপাল মুছে চলেছি, আর 1 ঘন্টা আগের কথা মনে হলেই শিউরে উঠছে সারা শরীর। ফ্ল্যাশব্যাক। সাদাব ভাই আমার কপালে চুমু দিয়ে মুচকি হেসে আমার দিকে তাকায়। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি সেটা দেখে চোখ টিপ দিয়ে আমার গালে আরেকটা চুমু বসিয়ে দেয়। আমি এতটাই অবাক যে কী রিয়েকশন দেবো বুঝে উঠতে পারছি না, কিন্তু অসম্ভব রকম রাগ লাগছে। এভাবে একটা মেয়েকে চুমু দেওয়ার কি মানে? কথা বলবি মুখে বল, এভাবে চুমু দেওয়ার কোনো মানে হয় না। তাই রেগে ওনার গালে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলতেই উনি আমার হাতটা ধরে আটকে বলে ওঠে,
এই হাত দিয়ে অন্য কাউকে মেরো, আমাকে নয়। এই হাতটা আমাকে আদর করার জন্য তুলে রাখো। আমি ওনার কথা শুনে রাগ ভুলে অবাক হই। কি বলছে উনি এসব? এখনই এত অবাক হও না প্রিয়, মাত্র যাত্রা শুরু তোমার অবাক হওয়ার। প্রতিটা মুহূর্তে অবাক হবে তুমি। তার জন্য কিছু বাঁচিয়ে রাখো, নয়তো আরও কয়টা চুমু দিয়ে দিব। কিন্তু ওনার কথার সঠিক মানে আমি বুঝতে পারিনি যে উনি আমাকে কি বোঝাতে চাইছে। কিন্তু আজ ওনার হাব ভাব কথাবার্তায় বেশি সুবিধা লাগছে না আমার কাছে। ওনার হাব ভাব তো মনে হচ্ছে ভালোবাসে আমাকে, কিন্তু সন্দেহের বশে কি এতটা গভীরে ভাবা ঠিক হবে? আর আমি এটা সন্দেহের তালিকায় কেন ফেলছি? উনি আজ যতটা পাগলামি করলো আমার জন্য, তাতে তো কোনো অন্ধ ব্যক্তিও বলে দিতে পারবে ওনার মনে আমার জন্য আলাদা ফিলিংস কাজ করে। তবে আমি এত বোকা বোকা কথা কেন ভাবছি বুঝি না। আমি কথাগুলো ভেবেই নিজেকে বোকাদের তালিকায় ফেলে দিলাম ঠুস করে। পরক্ষণেই মনে হলো উনি যদি কখনো স্বীকার করে আমাকে ভালোবাসে, তখন আমি কি করব? ভালোবাসা কথাটার প্রতিই তো আমার ঘৃণা জন্মে গেছে। তখন আমি কি করব? ওনাকে কি ফিরিয়ে দিব নাকি মেনে নিব? ভালোবাসার মানুষটা যদি খালি হাতে কাউকে ফিরিয়ে দেয় তাতে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। কাব্য ভাই আমাকে সে কষ্টটা দিয়েছে, আমিও কি সাদাব ভাইকে তখন এভাবেই কষ্ট দিব? না, এভাবে কষ্ট দিলে কাব্য ভাই আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু ওনাকে কষ্ট দিতে না চাইলে যদি অনিচ্ছা সত্ত্বেও ওনাকে মেনে নেই, তবে কি কখনো ভালোবাসা শব্দটার থেকে ঘৃণার পর্দা সরিয়ে ভালোবাসতে পারবো? আর নাকি ওনাকে ভালোবাসতে পারবো নতুন করে? এসব ভেবে মাথা পুরো হ্যাং হয়ে আছে আমার। আমি চুপচাপ এসব ভেবে চলেছি, তখন সাদাব ভাইয়া হুট করে বলে উঠল, বিয়ে করবে আমাকে? ওনার কথা শুনে পুরো 440 ভোল্টেজের শক খাইলাম। আমি এতক্ষণ ওনার ভালোবাসা নিয়ে এত গবেষণা করে গেলাম, ফিরিয়ে দিব নাকি মেনে নেব, আর উনি ছক্কা মেরে বিয়ে অবধি চলে গেল। ভাবা যায় এসব? ভালোবেসে স্বীকার না করে পুরো বিয়েতে চলে গেছে। মাথা ঘুরছে আমার, যে কোনো সময় জ্ঞান হারাতে পারি। আমার ভাবনার মাঝে সাদাব ভাই আবারও বলে উঠল, এত ভেবে কাজ নেই। তুমি চাইলেও আমার কাছে রাখবো তোমাকে, আর না চাইলেও ভালোবেসে রাখবো কাছেই আমারই পাশে। তুমি ভালো মতো মেনে নিলে ভালো, কিন্তু ঝামেলা করলেও সমস্যা নাই। ঝামেলা হলে ব্যাপারটা সমাধান করার ওষুধ আমার কাছে আছে। তাই নো চিন্তা। এতদিন তোমার প্রতি ভালোবাসাটা মনের কোণে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আর নয়। সঠিক সময়ের অপেক্ষা করতে করতে সব কিছু এলোমেলো হয়ে যায়, যেমনটা হয়ে যাচ্ছিল প্রায়। আমার অনুভূতিগুলো যদি তোমার কাছে আগে প্রকাশ করতাম, তবে হয়তো তোমার মনে কাব্যর প্রতি ফিলিংস জাগতো না। সে ফিলিংস হয়তো আমার জন্য জাগতো তোমার মনে। তবে আজকের দিনটা অন্যরকম হতো, কিন্তু আর নয়। আজ তোমাকে হারানোর ভয়ে নিজেকে গুছিয়ে নিতে সক্ষম হয়েছি। বুঝতে পেরেছি আমার কি করা উচিত। তাই আজ তোমাকে নিজের মনের অনুভূতি জানিয়ে দিলাম। এবার তুমি তৈরি হও আমার বউ হওয়ার জন্য। এতক্ষণ খুব মনোযোগ দিয়ে সাদাব ভাইয়ের কথাগুলো শুনছিলাম, কিন্তু ওনার কার্যকলাপে সব কিছুতে পানি ঢেলে এক বস্তার রাগ ভর করলো মাথায়। উনি কথাগুলো বলে টুপ করে আমার ঠোঁটে একটা চুমু বসিয়ে দিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। বর্তমান তখন থেকে এভাবে বসে রাগে ফুঁসছি আর মুছে চলেছি, কিন্তু ঘুরে ফিরে ওনার বলা কথাগুলো মনে পড়ছে। আর আমি পড়েছি আরেক চিন্তায়। কি করব ভেবে পাচ্ছি না। ওনার কথা মেনে নিব নাকি ফিরিয়ে দিব? কাব্য তার কেবিনে বসে আছে, তখন তার কেবিনে হাতে খাবার নিয়ে প্রবেশ করে তার মা। কাব্য তার মাকে দেখে নড়ে চড়ে বসে। কাব্যর মা কাব্যকে উদ্দেশ্য করে বলে ওঠে, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও। মা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? কাব্যর মা ভ্রুকুচকে বলে উঠল, কিভাবে কথা বলছি? তুমি কি আমার উপর রেগে আছো? তোমার এমন মনে হলো কেন? তুমি যখন রেগে থাকো তখনই তো এভাবে তুমি করে ডাকো আমায়, তাই জিজ্ঞেস করলাম। তোমার উপর রেগে থাকার কি যথেষ্ট কারণ নেই? মা, তুমি প্লিজ এখন সবার মতো আমাকে দোষী করো না। আমি কিছু ভুল করিনি। তুমি তোমার ছেলেকে বিশ্বাস কেন করছো না? মিসেস লতা তার ছেলের কথা শুনে রেগে কাব্যের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কাব্য গালে হাত দিয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। কাব্যর চোখে না আছে কোনো অভিযোগ, না আছে কোনো অনুতাপ। কাব্যের চোখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। সেটা দেখে কাব্যর মা কাব্যর গালে আবারও থাপ্পড় বসিয়ে দেয়। কাব্য এবার রেগে কিছু বলবে, তার আগে মিসেস লতা রেগে চিৎকার করে বলে ওঠে, চোখ নামা, একদম চোখ রাঙাবি না আমাকে। কাব্য তার মাকে আবারও কিছু বলতে চাইলে তিনি তার আগেই বলে ওঠে, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই।
নিজের মাকে চোখ রাঙাচ্ছিস তুইছি। আমার ঘৃণা হচ্ছে তোর প্রতি। তুই যে আমার ছেলে সেটা ভাবতে ঘৃণা লাগছে। থু, তোর থেকে এর বেশি কিছু আশা করা যায় না। ছোট মেয়েটার সাথে এত কিছু করেও তুই বলছিস ভুল কিছু করিসনি। আর আমাকে চোখ রাঙানো তো তোর কাছে কিছুই না। সেদিন ছোট একটা কারণে মেয়েটাকে পশুর মতো মেরেছিস, আর আজ মেয়েটার সাথেও নিশ্চয়ই ভালো কিছু করিসনি। তারপরও বলছিস তুই ভুল কিছু করিসনি। আরে, মেয়েরা মায়ের জাত, আর তুই তোর নিজের মাকে চোখ রাঙাস। আবার তুই সে মেয়েকে এই পশুর মতো অত্যাচার করিস, ছোট মেয়েটাকে অপমান করিস কোনো কারণ না থাকা সত্ত্বেও। তুই নিজেকে এতটাই প্রাধান্য দিচ্ছিস যে এত অন্যায় করার পরও মনে করিস তুই ভুল কিছু করিস না, করতে পারিস না। যা করিস একদম ঠিক, কিন্তু মনে রাখিস নিজের কাছে ভালো থাকা মানে ভালো তুই নস। এতগুলো মানুষ তোকে তোর অন্যায়টা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কিন্তু তুই তো চোখ থাকতে অন্ধ, নিজের ভুলটা দেখতে পারছিস না। এতদিন ভালোবাসায় অন্ধ ছিল, আর এখন রাগের সাথে তোর বাপও যোগ হয়েছে। তোকে আর তোর বাপকে তো একটা মানুষও ভালো বলে না। নিজের রাগ কমা, আর মানুষের মতো ভাব যে তুই ঠিক কতটা জঘন্যতম কাজ করেছিস। তোর সাথে কথা বলতেও বাধছে আমার। কথাটা বলে মিসেস লতা রেগে কেবিন থেকে বেরিয়ে যায়। আর কাব্য তার মায়ের কথাগুলো এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনেছে। কাব্য তার মায়ের কথাই ভাবতে থাকে, আসলে কি আমি ভুল করেছি? আমি কি সত্যি সাবিয়ার সাথে অন্যায় করেছি? কিন্তু আমি তো অকারণে কিছু করিনি। সাবিয়ার সাথে আজ এমনটা হওয়ার পিছনে সাবিয়া দায়ী, তাই আজ এসব হয়েছে। সাবিয়ার জন্য আমার ভালোবাসা আমার থেকে দূরে, আমার থেকে আমার বন্ধুরা দূরে, আর আজ আমার মাও আমাকে এভাবে দূরে ঠেলে দিয়েছে। সব কিছুর জন্য সাবিয়া দায়ী। কথাগুলো কাব্য নিজে মনে আওড়ে আবার নিজের মনকে প্রশ্ন করলো, সত্যি কি এসবের পিছনে শুধু সাবিয়া দায়ী? তাতে কি আমার কোনো হাত নেই? সাবিয়া দোষ করত, কিন্তু তার দোষের ক্ষেত্রে আমি তো সাবিয়াকে 3 গুণ বেশি শাস্তি দিয়েছি। বাচ্চা মেয়েটার বয়সই বা কত? এই বয়সে ভুল হলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব তো বড়দেরই। সাবিয়া অবুঝ, কিন্তু আমি তো অবুঝ ছিলাম না। আমি তো ইচ্ছে করলেই ঠান্ডা মাথায় সাবিয়াকে বুঝিয়ে সবটা ঠিক করতে পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি, উল্টো মেয়েটাকে আঘাত করেছি। কাব্য আর ভাবতে পারছে না। এসব ভেবে কাব্যর মাথাটা ব্যথা করে উঠল। কাব্য তার মাথা চেপে ধরে বিছানায় শুয়ে পড়ল। ছাদে পা ঝুলিয়ে বসে আছি, দৃষ্টি আমার সুদূর আকাশ পানে। আকাশে আজ তারা নেই, চাঁদটাও মেঘের আড়ালে। চারপাশে গুটগুটে অন্ধকার। আমার মনের আকাশে যেমন আজ মেঘ জমেছে, তেমনি এই আকাশেও মেঘ জমেছে। তাতে মনটা যেন আরও বিষণ্ণতায় ঘিরে ধরেছে। হসপিটাল থেকে আজ বিকালেই বাড়ি ফিরেছি, আর রাতে ডিনার করতে গিয়েই জানতে পারি আপুর বিয়েটা বাবা ভেঙে দিয়েছে। কথাটা ভাবতে চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। সব কিছু আমার জন্য হয়েছে। আমি কেন কাব্য নামের অমানুষকে ভালোবাসলাম? কেন আমি তার কাছে ভালোবাসার দাবি নিয়ে গিয়েছি? আমি তাকে ভালো না বাসলে তো আজ এত কিছু হতো না। সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্য আজ 2 জন ভালোবাসার মানুষ আলাদা হওয়ার পথে। মেঘ ভাই আর আপু তো দুজন দুজনকে খুব ভালোবাসে, কিভাবে থাকবে একে অপরকে ছেড়ে? আপু তো কথাটা শোনার পর থেকে এক নাগাড়ে কেঁদেই চলেছে। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, কিভাবে আপু আর মেঘ ভাইয়ার বিয়েটা দেওয়া যায়, কিন্তু মাথাতে কিছুই আসছে না। হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে ফিরে তাকাই, আর দেখি সাদব ভাই। ওনাকে দেখে কোনো রিয়েক্ট করলাম না। হাতটা সরিয়ে নিয়ে আবারও আকাশের দিকে তাকালাম। সাদাব ভাই আমার হাতটা আবার নিজের হাতের মুঠোয় পুরে নিল। আমি আবারও ছাড়াতে গেলে উনি ছাড়লেন না। উনি আমার গালে এক হাত দিয়ে তার দিকে ঘুরিয়ে নরম গলায় বলে ওঠে, শিলার বিয়েটা ভেঙে গেছে বলে মন খারাপ? আমি ওনার থেকে নিজেকে ছাড়াতে চাইলাম, ছাড়লেন না। উনি আরও শক্ত করে ধরলেন। উনি মুচকি হেসে বলে উঠলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আঙ্কেলের সঙ্গে কথা বলবো, বাবার সাথে কথা বলবে শুনেই হঠাৎ আমার মুখে হাসি ফুটে উঠল। উনি পারবে বাবাকে রাজি করাতে। উনি ম্যাজিক জানে কিনা সেটা জানা নেই, কিন্তু এর আগে উনি বাবাকে কিভাবে যেন ম্যানেজ করেছিল হিয়াকে আমার সাথে নতুন স্কুলে ভর্তি করানোর জন্য। তাই আমি খুশিতে গদগদ হয়ে নিজের গলার কাটা জায়গার কথা বেমালুম ভুলে কিছু বলবো, তার আগেই উনি আমার ঠোঁটে তার আঙ্গুল বসিয়ে বলে ওঠে, কথা বলার চেষ্টা করো না, ব্যথা পাবে। ওনার কথা শুনে হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। কথা না বলতে পারার কষ্টটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। সাদাব ভাই এবার বাঁকা হেসে আমাকে আবারও বলে উঠল, আমি কিন্তু এমনি এমনি কোনো কাজ করি না, বুঝেছো? তোমার বাবাকে মেঘ ভাইয়া আর শিলার বিয়েতে রাজি করানোর জন্য কিন্তু আমার একটা শর্ত আছে। রাজি থাকলে বলো,
চুটকি মেরে আঙ্কেলকে রাজি করিয়ে ফেলবো। ওনার কথাটা শুনে এবার রাগ হলো। ওই দিনও এমন করেছে আর আজও। এভাবে কারো দুর্বলতার সুযোগ নেওয়া ঠিক না। লাগবে না ওনার সাহায্য। দরকার পড়লে দুজনকে পালিয়ে নিয়ে বিয়ে দিব, নয়তো মেঘ ভাইয়া আর আপুকে কিডন্যাপ করে বিয়ে দিব। তারপর ওনার সাহায্য নিব না। কথাগুলো মনে মনে বলে হঠাৎ করে চুপ করে গেলাম। তারপর কিছু একটা ভেবে বাঁকা হেসে সাদাব ভাইয়ের নাকে আস্তে একটা ঘুষি দিয়ে উঠে দাঁড়ালাম। আমার কাণ্ডে সাদাব ভাইয়া চোখ বড় বড় করে তাকায় আমার দিকে। আমি সেসবে পাত্তা না দিয়ে চলে আসতে নিলে সাদাব ভাইয়া উঠে দাঁড়ায় আর বলে ওঠে, তোমার মতিগতি তো আমার ঠিক লাগছে না। নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি করছো, তাই না? তুমি কি জগা খিচুড়ি পাকাচ্ছ? বলো তো আমাকে, কি চলছে তোমার মনে? কোনো শয়তানি বুদ্ধি থাকলে ফটাফট বলে ফেলো, নয়তো ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি ওনার কথা শুনে একবার নিচের দিকে উকি দিলাম। তারপর সুন্দর করে একটা হাসি দিয়ে ওনাকে ধাক্কা দিলাম। উনি জোরে একটা চিৎকার করে ঠাস করে নিচে পড়ে যায়। আমি হাত দুইটা ঝাড়া দিয়ে হাসতে হাসতে নিচে চলে এলাম। শিলা তার রুমে বসে থেকে মেঘের দেওয়া সবগুলো গিফট দেখছে আর চোখের পানি ফেলছে। মেঘের দেওয়া প্রতিটা উপহার খুব যত্ন সহকারে তুলে রেখেছে শিলা। শিলার ফোনে সেই কখন থেকে মেঘ কল দিয়ে চলেছে, তাতে শিলার কোনো হুঁশই নেই। কিন্তু হঠাৎ জোরে কিছু পড়ার শব্দ শুনে শিলা ভয় পেয়ে যায়। আশেপাশে একবার চোখ বুলিয়ে সে দরজা খুলে বের হয়ে যায় রুম থেকে। বাইরে এসে দেখে তার বাবা মা দৌড়ে বাইরে যাচ্ছে। সেটা দেখে শিলার মনে কেমন একটা ভয় হলো। শিলাও তাদের পিছন পিছন গেল। ওরা গিয়ে যা দেখলো তার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। সবাই এমনভাবে দেখছে যে চোখ বেরিয়ে আসার উপক্রম। হঠাৎ করে শিলা জোরে হেসে ওঠে। সেটা দেখে সাদাব কটমট চোখে শিলার দিকে তাকায় আর বলে ওঠে, এত হাসার কি হলো? একদম হাসবি না। হাসলে তোর দাঁতগুলো হাতুড়ি দিয়ে ভাঙবো বজ্জাত মাইয়া। আমার দাঁত পরে ভাঙ্গিস, কিন্তু এখন বল তোর এই অবস্থা কেন? হ্যাঁ সাদাব, সত্যি তো তোমার এই অবস্থা কেন? আর এমন একটা আওয়াজ হয়েছে, আমরা ভাবলাম কি না কি পড়লো, কিন্তু এসে দেখি তুমি। সাদাব শিলা আর মনির সাহেবের কথা শুনে একবার ছাদের দিকে তাকায়, কিন্তু সাবিয়া সেখানে নেই। সাদাব আবার আশেপাশে চোখ বুলিয়ে সাবিয়াকে খুঁজে আর দেখতে পায় সাবিয়া তার রুমের বারান্দায় দাঁড়িয়ে চিলমুড়ে চকলেট খাচ্ছে ওর দিকে তাকিয়ে। সেটা দেখে সাদাবের মেজাজ বিগড়ে যায়। ছাদ থেকে ফেলে দিয়ে এখন এমন ভাব ধরছে যেন কিছুই হয়নি। সাদাব জোরপূর্বক হেসে বলে ওঠে, খুব গরম লাগছে তাই গোসল করছি আঙ্কেল, আর লাফ দিয়ে পানিতে নেমেছি তাই একটু আওয়াজ হয়েছে। গোসল করছিস তাও এত রাতে, আর সুইমিং পুলে? আর গোসলে যখন করবি তখন নাকে কালির মাখামাখি কেন করলি? সন্দেহ করে শিলা বলে ওঠে। আর শিলার কথা শুনে সাদাব প্রশ্নসূচক দৃষ্টিতে শিলার দিকে তাকায়। শিলা সেটা বুঝতে পেরে বলে ওঠে, নাকের মধ্যে কালি কেন? সাদাব শিলার কথায় নাকে হাত দিয়ে হাত সামনে এনে দেখে সত্যি সত্যি কালি। তার মানে সাবিয়া তখন নাকে কালি দিয়েছিল ঘুষি দিয়ে। কথাটা ভেবেই সাদাবের রাগ উঠে যায়। সে চুপচাপ পানি থেকে উঠে দাঁড়ায় আর মনির সাহেবকে বলে ওঠে, আঙ্কেল কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো না, কি বলবে? আমার জামাগুলো তো ভিজে গেছে তো যদি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভিতরে যাও, আমি জামা কাপড় নিয়ে আসছি। মিসেস হেনার কথায় সাদাব মুচকি এসে হনহনিয়ে সাবিয়ার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ভিতরে চলে আসে। আমার সামনে ভিজা অবস্থায় অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে সাদাব ভাইয়া, আর আমি ডন্ট কেয়ার ভাব নিয়ে চকলেট খাচ্ছি। আমার এমন ভাব দেখে সাদাব ভাইয়ের গা জ্বলে যাচ্ছে রাগে। তাই তিনি হনহনিয়ে আমার কাছে গিয়ে আমার হাত থেকে চকলেটটা নিয়ে নেয়। আমি সেটা দেখে ভ্রু কুঁচকে তাকাই সাদাব ভাইয়ের দিকে। সাদাব ভাই সেটা দেখে বলে ওঠে, তোমার সামনে যে কেউ রেগে দাঁড়িয়ে আছে সেটা কি দেখেছো? আমি ওনার কথায় পাত্তা না দিয়ে ওনার দিক থেকে চোখ সরিয়ে উঠে বারান্দায় আসার জন্য পা বাড়াই। আর উনি আমার হাত চেপে ধরে ওনার সামনে দাঁড় করায় আর আমার 2 কাঁধে হাত দিয়ে রেগে ধমকে বলে ওঠে, এই আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আমি কিছু বলছি তোমাকে, আর তুমি এমন ভাব নিচ্ছ কেন? সাদাব ভাইয়ের কথা শুনে রাগে গা চলে যাচ্ছে। কত বড় সাহস আমাকে ধমক দেয়! শালা পচা কুমড়ো, আজ খালি কথা বলতে পারছি না বলে নয়তো কয়টা কড়া কথা শুনিয়ে দিতাম। কিন্তু সেটা তো হওয়ার নয়। এখন কিন্তু বেটাকে শিক্ষা দিতে না পারলেও শান্তি পাবো না। তাই ওনার হাত আমার কাঁধ থেকে সরিয়ে ওনার বুকের উপর ক্রস আকারের মতো করে ওনার হাতটা পিছনে চেপে ধরে ওনার পিছনে দাঁড়াই আমি। আমার কাজে সাদাব ভাই হাতে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে ছোটার জন্য ছটফট শুরু করে। আমি সেটা দেখে আরও জোরে চেপে ধরি। উনি এবার নরম গলায় বলে ওঠে, সাবিয়া কি করছো? ছাড়ো আমাকে, লাগছে তো। লাগার জন্য তো তোরে ধরেছি এভাবে, আমাকে ধমক দেওয়া, তাই না? এবার বুঝ কেমন লাগে।
কথাগুলো নিজের মনে ভেবেই শয়তানি হাসি দিলাম। সাদাব ভাই আবারও রেগে বলে উঠল, সাবিয়া আমার হাতটা ছাড়ো, নয়তো আমি আঙ্কেলকে ডাকবো। আর আঙ্কেল আসলে কিন্তু আমি ওনাকে বলে দিব তুমি আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে সুইমিং পুলে ফেলেছো। ওনার কথা শুনে আমার হাওয়া ফুস হয়ে যায়, কারণ বাবা এটা জানলে আমাকে আস্ত রাখবে না। সারা পৃথিবীর সাথে লড়তে পারবো, কিন্তু বাবার সামনে আমি কিছুই না। কথাগুলো ভেবে ওনার হাতের বাঁধন আলগা করতেই উনি পিছন ফিরে আমার গাল হালকা চেপে ধরে বলে ওঠে, এবার কি করবে? তখন আমি মজা করে বলেছি শুধু ফেলে দিব। আর তুমি সত্যি সত্যি আমাকে ফেলে দিলে। নিচে যদি সুইমিং পুল না থাকতো তবে তো আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যেতাম। তখন তোমাকে বিয়ে করার শখটা কিভাবে পূরণ করতাম? শালা হাতির নাতি, তোর বিয়ের কাথায় আগুন। তোর মতো গরুকে কে বিয়ে করব? আর তোরে তো সুইমিং পুল দেখে নিচে ফালাইছি। আমার কি মাথা খারাপ নাকি যে মানুষ খুন করব? আমাকে থ্রেট করার শাস্তি এটা। কথায় কথায় ঠেট মারা চান্দু। এবার থেকে যতবার ঠেট করবা ততবার এভাবে শাস্তি দেব। একটু আগেও বাবাকে বলে দিবে বলে থ্রেট দিলি না, এর শাস্তিও তোকে দিব। একটু অপেক্ষা কর, তারপর দেখিস। আমাকে চুপ থাকতে দেখে সাদাব ভাইয়া আবারও বলে উঠল, কানে ধরো। আমি ওনার কথা শুনে ভ্রু কুঁচকে তাকাই। উনি সেটা দেখে বলে ওঠে, এত ভ্রু কুঁচকাও কেন? আমার সামনে এত ভ্রু কুঁচকাবা না। এমন করলে ইচ্ছে করে টুপ করে একটা মিষ্টি খাইতে। তাই সাবধান, নয়তো অঘটন ঘটে যাবে যে কোনো সময়। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কানে ধরো। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। আমি ওনার শেষে কথাটা ছাড়া একটা কথা বুঝতে পারিনি, তাই আবারও ভ্রু কুঁচকাই। উনি সেটা দেখে আমাকে ওনার কাছে টেনে গালে একটা কামড় বসিয়ে দেয়। আমি ছোটার জন্য চেষ্টা করলে আমার 2 হাত চেপে ধরে আর কামড় দেওয়ার জায়গায় চুমু দেয়। আমি ওনার কাজে এবার রেগে যাই। কি পেয়েছে সে আমাকে? এভাবে একটা মেয়েকে যখন তখন চুমু দিবে। তাই ছাড়া পাওয়ার জন্য এবার মাথা দিয়ে ওনার মাথায় বাড়ি দেই, আর উনি ব্যথা পেয়ে দূরে সরে যায়। আমি ওনার থেকে ছাড়া পেয়ে ওনার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায় ঘর থেকে। আর সাদাব ভাই ওনার মাথায় আর গালে হাত ডলতে ডলতে গাল ফুলিয়ে বলে ওঠে, এই মেয়েরে বিয়ে করলে আমার আর বাবা ডাক শুনতে হবে না। শান্তিতে একটু রোমান্স করতে দেয় না। রোমান্স করতে গেলে ফাইট শুরু করে দেয়। এখন মনে হচ্ছে তাইকোয়ান্ডো শেখানোটাই ভুল হয়েছে। আনরোমান্টিক, নিরামিষ, রোমান্সের বাধা দেওয়ার ভিলেন মার্কা মেয়ে একটা। ধ্যাত, ভাল লাগে না। মনির সাহেব আর ওনার স্ত্রী তাদের রুমে বসে হাসছে। এমনভাবে হাসছে যে হাসিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। মনির সাহেব এবার মিসেস হেনাকে বলে ওঠে, তোমার মেয়েটা কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে। তা আর বলতে, কি কাজটা করলো দেখেছো তুমি? সাদাবের অবস্থা নাজেহাল করে ছাড়বে সাবিয়া, আজ যা বুঝলাম আমি। কথাটা বলেই মনির সাহেব শব্দ করে হেসে উঠল। মিসেস হেনা ওনার হাসির সাথে তাল মেলালো আর বলে উঠল, সে তুমি যাই বলো, সাদাব কিন্তু সাবিয়াকে খুব ভালোবাসে আর আমাদের মেয়েকে আগলেও রাখবে। কথাটা বলে মনির সাহেব আবারও হেসে উঠল। আর তখন তাদের ঘরে আসে সাবিয়া। সাবিয়া এসে গাল ফুলিয়ে তার বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সেটা দেখে মনির সাহেব হাসি থামিয়ে সাবিয়ার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে ওঠে, আমার প্রিন্সেসের কি শরীর খারাপ লাগছে? আমি মাথা নেড়ে না জানাই, যার অর্থ শরীর খারাপ লাগছে না। তখন মা বলে উঠল, এবার বল সাদাবকে পানিতে ফেলেছিলি কেন? মায়ের কথা শুনে আমি শোয়া থেকে উঠে বসি। মানে কি, সাদাব ভাই কি বলে ফেললো নাকি যে আমি ওনাকে ছাদ থেকে সুইমিং পুলে ফেলে দিয়েছি? কথাটা ভেবেই ভয়ে গুটিয়ে গেলাম। বাবা জানতে পারলে খুব রাগ দেখাবে। মা আবারও বলে উঠল, অবাক হয়ে লাভ নেই, সব জানি আমরা। আমি মার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে মা মুচকি হেসে বলে ওঠে, সাদাব আর তুই যখন কথা বলছিলি তখনই শুনেছি। আমি সাদাবের জন্য পোশাক নিয়ে গেছিলাম। বেচারা ভিজে চুপচুপে হয়ে গেছে, তো গিয়ে দেখি আপনি ওর হাত চেপে ধরে আছেন। তখন আমি কিছু বলবো তার আগে সাদাব বলে ওঠে যে আপনি সাদাবকে নিচে ফেলেছেন। আর বেচারা তাকে বাঁচানোর জন্য তখন মিথ্যা বলেছে যে তার নাকি গরম লাগছে তাই গোসল করছে। আমি মার কথা শুনে ভয়ে ভয়ে বাবার দিকে তাকাই। তাকে দেখি বাবা গম্ভীর মুখ করে আছে। সেটা দেখে আমার প্রাণ পাখি যায় যায় অবস্থা। আমি শুকনো একটা ঢোক গেলে বাবার থেকে সরে এসে দৌড় দেই আর এক দৌড়ে আপুর রুমে। আমার কাণ্ড থেকে বাবা আর মা দুজনে হেসে ওঠে। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে দুজন, আর তাদের সামনে একজন হুডিওয়ালা লোক বসে আছে। হুডিওয়ালা লোকটা এবার ফোন বের করে কাউকে কল দেয় আর রেগে ধমকে বলে ওঠে, ছোট একটা কাজ দিয়েছিলাম, সেটা করতে এতক্ষণ লাগে। তাড়াতাড়ি নিয়ে এসো, নয়তো পাখি আরও ছটফট করবে। তাড়াতাড়ি কাজটা সেরে এদের ছটফটানিটা কমাতে হবে। সো তাড়াতাড়ি এসো।
কাব্য তার বারান্দায় বসে চোখের জল বিসর্জন দিচ্ছে। কাব্য খুব ভেঙে পড়েছে শিলা আর মেঘের বিয়ে ভেঙে যাওয়াতে। তার মা, বোন, ভাই তাকে দায়ী করছে বিয়ে ভাঙার জন্য। তার জন্য প্রতিনিয়ত তারা কাব্যকে এড়িয়ে চলছে। বাড়িতে কারো মুখে কোনো হাসি নেই। কাব্য এখন অপরাধ বোধে ভুগছে। সেদিন তার মায়ের বলা কথাগুলো আর মেঘের বিয়ে ভাঙ্গায় কাব্যর মনে ভালোই দাগ কেটেছে, যার ফল কাব্য এখন অপরাধ বোধে ভুগছে। কাব্য নীরবে চোখের পানি ফেলছে আকাশের দিকে তাকিয়ে। তখনই কাব্যর রুমে প্রবেশ করে তার বাবা। উনি কাব্যকে ঘরে দেখতে না পেয়ে বারান্দায় আসে আর দেখে কাব্যর চোখে জল। উনি সেটা দেখে কাব্যর কাঁধে হাত রাখে। কাব্য কারো ছোঁয়া পেয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে তাকায় আর দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। সেটা দেখে কাব্য হাসার চেষ্টা করে বলে উঠল, বাবা, কিছু বলবে? এভাবে আর কত নিজেকে কষ্ট দিবি? হসপিটাল থেকে ফিরেছিস আজ 4 দিন, আর এসে নিজেকে আবারও ঘরবন্দি করে রেখেছিস। তুই এভাবে থাকলে কি আমাদের ভালো লাগে? বাবা, আমি তো ঠিকই আছি, আর শরীরটা ভালো লাগছে না, তাই ঘর থেকে বের হচ্ছি না। তোমরা প্লিজ আমাকে নিয়ে চিন্তা করো না। আমাকে মিথ্যা বলিস না কাব্য। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। যেভাবে তোর মা, হিয়া আর মেঘ তোকে এড়িয়ে চলছে, তাতে করে তোর মন খারাপ হওয়ারই কথা। বাবা, তাদেরকে এমনটা করা স্বাভাবিক নয়। মানে মানে কিছু না, তুমি যাও এখান থেকে, আমি একা থাকতে চাই। কাব্য, তুই কি কোনোভাবে তোর মা, হিয়া আর মেঘের মতো নিজেকে দায়ী করছিস মেঘ আর শিলার বিয়ে ভাঙার জন্য? বাবা, এটা ভাবার কি আছে? এটাই তো সত্যি, আমার জন্যই তো ফুপা ভাইয়ার বিয়েটা ভেঙে দিয়েছে। ভাইয়া আর শিলা তো একে অপরকে খুব ভালোবাসে, আর তাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্যই তো বিয়েটা ঠিক হয়েছিল। কিন্তু আমার কৃতকর্মের জন্য তারা আজ আলাদা। আমি জানি ভালোবাসার মানুষটাকে হারালে ঠিক কতটা কষ্ট হয়, আর ভাইও যে কতটা কষ্ট পাচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার কর্মফল আমার ভাই পাচ্ছে। আমি যদি সাবিয়ার সাথে অমানুষের মতো আচরণগুলো না করতাম, তবে আজ এসব হতো না। কাব্য, তুই যা বলছিস সেটা পুরোপুরি সত্যি নয়। তুই সাবিয়াকে আঘাত করেছিস, সেটা অন্যায়। তার জন্য মেঘের সাথে বিয়ে ভাঙার কোনো সম্পর্ক দেখছি না আমি। বাবা, প্লিজ যাও এখান থেকে। এত সম্পর্ক খুঁজতে আমার ভালো লাগছে না। যাও এখান থেকে, নয়তো আমি বেরিয়ে যাব। কাব্যর কথা শুনে তার বাবা চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। আর কাব্য তার ঘরে এসে ফোনটা হাতে নিয়ে নিশানকে ফোন লাগায়, কিন্তু ফোন বিজি বলছে। কাব্য বুঝতে পারছে নিশান তাকে ব্লক করেছে, তাই বিজি বলছে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ার থেকে নতুন একটা সিম কানেক্ট করে আবারও ফোন লাগায় নিশানকে। কয়েকবার রিং হওয়ার পরেই নিশান ফোনটা ধরে সালাম দিয়ে বলে ওঠে, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম দোস্ত, আমি কাব্য। নিশান কাব্যর কথা শুনে রেগে যায় আর বলে ওঠে, তোকে না করেছি আমার সাথে যোগাযোগ না করতে, তুই আবার আমাকে ফোন দিয়েছিস কোন সাহসে? দোস্ত, প্লিজ শান্ত হ, আর ফোনটা কাটিস না প্লিজ। আমার তোর সাথে অনেক কথা আছে। আমি খুব প্যারায় আছি দোস্ত, একটু সাহায্য কর আমাকে, অনুরোধ করে নরম গলায় বলে ওঠে কাব্য। কাব্যর এভাবে বলার কারণে নিশানের কিছুটা খারাপ লাগে, তাই নিশান নিজেকে শান্ত করে নরম গলায় বলে ওঠে, কি হয়েছে তোর? তারপর কাব্য নিশানকে সবটা বলে, যা যা করেছে সাবিয়ার সাথে, আর মেঘের বিয়ে ভাঙার কথাও বলে। সবটা শুনে নিশান খুব রেগে যায় আর বলে ওঠে, সি কাব্য, তুই খারাপ এটা জানতাম, কিন্তু তুই যে এতটা খারাপ সেটা জানতাম না। তোর কি লজ্জা করছে না? এমন একটা কাজ কিভাবে করতে পারলি তুই? দোস্ত, আমি অন্যায় করেছি, খুব বড় অন্যায় করে ফেলেছি দোস্ত। আমি এখন প্রতিটা মুহূর্তে অপরাধ বোধে ভুগি। আমি কি করব কিছু বুঝতে পারছি না। দোস্ত, বল না আমার কি করা উচিত? আমি সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে সবটা ঠিক করব। তুই যা করেছিস তাতে করে সবটা ঠিক করা সম্ভব নয়। তুই মানুষের কাতারেই পড়িস না। তুই ফোন রাখ, আমাকে আর কল করবি না। দোস্ত, প্লিজ সাহায্য কর। বিপদে বন্ধুই তো বন্ধুকে সাহায্য করে, সঠিক পথ দেখায়। এখন তুই এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কি করব? এতদিনে বুঝতে পারলি বন্ধুরা সঠিক পথ দেখায়। আরে আগে যখন চিল্লিয়ে চিল্লিয়ে বলতাম ঈশা ভালো মেয়ে নয়, ঈশার সাথে রিলেশন জড়াস না, কিন্তু শুনেছিলি তখন আমাদের কথা? দোস্ত প্লিজ, আর অপরাধবোধ বাড়াস না আমার। আমি পারছি না এভাবে অপরাধবোধে ভুগতে। তুই যা করেছিস তাতে করে তোর এটাই প্রাপ্য, আর তোকে সাহায্য করার কোনো রাস্তা দেখছি না। কিন্তু বন্ধু হিসেবে একটা কথাই বলবো, তুই যার সাথে অন্যায় করেছিস তার কাছে ক্ষমা চা। কথাটা বলেই নিশান ফোনটা কেটে দেয়। আর কাব্য ফোনটা রাখার পর তার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। আর কাব্য সিদ্ধান্ত নেয় সে সাবিয়ার বাড়িতে যাবে, গিয়ে সাবিয়ার কাছে মন থেকে ক্ষমা চাইবে, আর মেঘ আর শিলার বিয়েটা দেওয়ার জন্য অনুরোধ করবে।
তার জন্য তাকে যদি অপমানিত হতেও হয় তাই হবে, এমন একটা সিদ্ধান্ত নিয়ে কাব্য বেরিয়ে গেল। শিলা আর মেঘকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর তাদের সামনে কালো হুডি পরে বসে আছে সাবিয়া। শিলা আর মেঘের মুখও বাঁধা, যার জন্য তারা কোনো কথা বলতে পারছে না। শিলা রেগে সাবিয়ার দিকে তাকিয়ে আছে, আর সাবিয়া সেদিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে ফোন টিপছে। এভাবে কিছুক্ষণ কাটার পরও যখন কাজী আর আসে না, তখন সাবিয়া কাউকে ফোন দেয় আর ধমকে বলে ওঠে, কাজীকে নিয়ে আসতে এতক্ষণ লাগে? এদিকে তো দুজনে ছোটার জন্য ছটফট করছে। তাড়াতাড়ি কাজী নিয়ে আয়, আর বিয়েটা দিয়ে শান্ত করি দুজনকে, আর আমরা দুই বান্ধবীও শান্ত হই। সাবিয়া কথাটা বলে অপর পাশের উত্তর পেয়ে মুচকি হেসে ফোনটা কেটে দেয়। আর মেঘ আর শিলার দিকে তাকিয়ে দেখে তারা দুজনে অবাক চোখে তাকে দেখছে। সাবিয়া সেটা দেখে বলে ওঠে, আমি কথা বলতে পারছি, এটা দেখে তোমরা খুব অবাক হয়েছো তাই তো? শিলা মাথা নেড়ে না বোঝায়, যার অর্থ এর জন্য নয়। সাবিয়া আবারও বলে ওঠে, তবে কিসের জন্য এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো আমার দিকে? মেঘ এবার সাবিয়াকে ইশারা করে বলে মুখের বাঁধন খুলে দিতে। সেটা দেখে সাবিয়া বলে ওঠে, মুখ খুলবো, তবে চিৎকার করা যাবে না। চিৎকার করলে তোমার বইয়ের উপর তেলাপোকা ছেড়ে দেব কিন্তু। মেঘ মাথা নেড়ে না বোঝায়, যার অর্থ সে চিৎকার করবে না। সাবিয়া তার উত্তর পেয়ে মেঘের মুখের বাঁধন খুলে দেয়, আর মেঘ বলে ওঠে, তোর সাথে কি হিয়াও যুক্ত আমাদের কিডন্যাপ করার পিছনে? ইয়েস জিজু, একদম। আমরা দুই বান্ধবী মিলেই তোমাদের বিয়ে দিব। তোমাদের তো ভালো করে বুঝাইলাম, কিন্তু তোমরা তো বুঝলে না। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবে না তোমরা, তাই এই পদ্ধতি। আমরা দুই বোন প্লাস বান্ধবী থাকতে এক জোড়া চোরই আলাদা হয়ে যাবে, সেটা তো হবে না, তাই এই পদ্ধতি। এখন বলো তো আমাদের সারপ্রাইজটা তোমাদের কেমন লেগেছে? হাতের বাঁধনটা খুলে দে, তারপর দেখাচ্ছি কেমন লাগছে। দিব তো, হাতের বাঁধন অবশ্যই খুলে দিব, কিন্তু এখন নয়, যখন কাজে আসবে আর তোমরা রেজিস্ট্রি পেপারে সই করবে তখন। ততক্ষণে এভাবে বসে থাকো এবং আপু আর তুমি দুজনে মিলে চোখে চোখে কথা বলো। কথাটা বলে সাবিয়া মেঘের মুখ বাঁধতে গেলে মেঘ বলে ওঠে, 1 মিনিট, 1 মিনিট দাঁড়া, আমার আর একটা প্রশ্ন আছে। আবার কিসের প্রশ্ন? তুই কথা বলতে পারছিস কিভাবে? মানুষ কথা বলে কিভাবে সেটাও জানো না তুমি? আপু দেখ, তোর জামাই ডাক্তার হয়েও জানে না মানুষ কিভাবে কথা বলে। অবশ্যই ঠোঁট জিহ্বা, কথা না ঘুরিয়ে বল, নয়তো মায়ের খাবে আমার হাতে। আরে এত চাপ নিও না আমার কথা বলা নিয়ে। আমি তো স্ট্রং গার্ল, তাই নিজেকে সুস্থ নিজেই করেছি। কথা না বলাটা কতটা কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এতদিন। তাই প্রতি সকাল বিকাল রাতে সবার আড়ালে কথা বলার চেষ্টা করতাম, আর সফলও হই গত রাতে। আর দেখো আমি এখন কথা বলতে পারছি, কিন্তু এভাবে জোরপূর্বক কথা বলানোতে কিন্তু গলায় সমস্যা হতে পারে। আহ জিজু, এখন এত সমস্যা করো না তো। আমি কথা বলতে পারছি, সেটা এনজয় করতে দাও, আর নিজেদের বিয়েটাও এনজয় করো, বুঝতে পেরেছো? কথাটা বলে সাবিয়া মেঘের মুখটা আবারও বেঁধে দেয়, আর অপেক্ষা করতে থাকে কখন হিয়া আসবে কাজী নিয়ে। সাবিয়ার অপেক্ষার অবসান ঘটিয়ে হিয়া কাজীকে নিয়ে পৌঁছায়। হিয়াকে দেখে সাবিয়া জড়িয়ে ধরে, হিয়াও জড়িয়ে ধরে সাবিয়াকে, আর বলে ওঠে, বোন, অবশেষে আমরা বিয়ান হব। উফ, ভাবতে কি যে মজা লাগছে আমার। বইনা, আমাদের সম্পর্ক আরো মজবুত হবে এবার। বোন প্লাস বান্ধবী প্লাস বিয়ান। মন চাইতেছে এই খুশিতে লুঙ্গি ডান্স দিতে, কিন্তু আপাতত এই ইচ্ছাটা দমিয়ে রেখে তেনাদের বিয়ের কাজটা সারি চল। কথাটা বলে সাবিয়া আর হিয়া মেঘ আর শিলার সামনে যায়। শিলা মুখ ঘুরিয়ে নেয়, সেটা দেখে সাবিয়া বলে ওঠে, আপু চুপচাপ বিয়েটা করে নে, নয়তো জোর করে তোদের বিয়েটা দিব। যেভাবে জোর করে কিডন্যাপ করে তুলে এনেছি তোদের, তারপরও শিলা তাকায় না। সেটা দেখে সাবিয়া মেঘের দিকে তাকায় আর বলে ওঠে, জিজু তোমার বউকে বলো চুপচাপ বিয়েটা করতে, নয়তো এখানে এই মুহূর্তে আমি আর হিয়া তোমাদের সামনে নিজেদের আঘাত করব। কথাটা শুনে হিয়া, শিলা আর মেঘ চোখ বড় বড় করে তাকায় সাবিয়ার দিকে। হিয়া সাবিয়ার কানে কানে বলে ওঠে, বোন এটা কি কস? এটা তো কথা ছিল না। চুপ কর আর দেখ কি হয়। হিয়া চুপ করে যায়, আর সাবিয়া নিজের পকেট থেকে একটা ব্লেড বের করে সেটা দুই ভাগ করে। একটা নিজের হাতে নেয়, আরেকটা হিয়ার হাতে দেয়। হিয়া অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে ব্লেডটা হাতে নেয়, আর সাবিয়া নিজের হাতের রগে ব্লেডটা সেট করে শিলা আর মেঘকে বলে ওঠে, বিয়েটা করবে নাকি আঘাত করব? শিলা সাবিয়ার হাতের দিকে একবার তাকিয়ে মেঘের দিকে তাকায়, আর তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় সে বিয়ে করবে। আর মেঘও একই পদ্ধতি অবলম্বন করে জানায় তারা বিয়ে করবে। সাবিয়া বাঁকা হেসে কাজীকে বিয়ে পড়াতে বলে শিলা আর মেঘের হাতের বাঁধন খুলে দিয়ে জড়িয়ে ধরে। তারপর মেঘ আর শিলা বিয়েটা সম্পন্ন হয় খুব ভালো করেই। বধূ বেশে মুখটা কাচুমুচু করে মামুর বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে আপু।
তার পাশে মেঘ ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে মামা বুকে হাত গুজে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। আর মামিমা গেছে বরণ ডালা সাজাতে। অন্যদিকে আমি আর হিয়া দুজনে আপুর ট্রলি ব্যাগের উপর বসে বসে হাই তুলছি। আপুকে কিডন্যাপ করার আগে আপুর প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এই ব্যাগে। আমাদের ভাব এমন যেন কিছুই হয়নি, কিন্তু মামুর মোটেও সহ্য হচ্ছে না এসব কিছুই। তাই তিনি রেগে বলে ওঠে, তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে আমার। সি, তুই কিভাবে পারলি এভাবে পালিয়ে বিয়ে করতে? পরিবারের বিরুদ্ধে কিভাবে গেলি তুই? আমি এবার আরেকটা হাই তুলতে তুলতে বলে উঠলাম, মামা তুমি না অনেক বেশি খারাপ হয়ে গেছো। এক চোখে নুন আর এক চোখে মরিচ দেখো। কি বলতে চাইছিস তুই? রেগে চিৎকার করে। আহা মামা, এভাবে চেঁচাচ্ছ কেন? আমি তো কানে কালা না, সবই শুনতে পাই, তাই আসতে বলো। বেশি কথা না বলে বল কি বলতে চাইছিস। এক চোখে নুন আর এক চোখে মরিচ দেখি মানে কি? সেটা এভাবে শান্ত হয়ে জিজ্ঞেস করলেই পারো, এত চেঁচানোর কি আছে? এবার কিন্তু কানের নিচে দিব একটা। এত হাইপার হয়েও না তো। আমি কথাটা দিয়ে বোঝাতে চাইছি যে তুমি দুজনকে দুই চোখে দেখো। কাব্য ভাই এত কিছু করলো সেটা তোমার চোখে পড়ে না। আর তুমি কাব্য ভাইকে কিছু বলো না, উল্টো সাপোর্ট করো। আর মেঘ ভাইয়া বিয়ে করছে তার জন্য ছেলে হিসেবে পরিচয় দিতেই তোমার লজ্জা করছে। বাহ বাহ মামু, তোমার নামটা তো স্বর্ণাক্ষরে লেখা দরকার। নিজেরই তো দুইটা ছেলে, কিন্তু দুজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজকর্ম করে প্রকাশ করো যেন একজন পানিতে ভেসে এসেছে আর একজন সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। কি রে, ঠিক বলেছি না আমি? কথাগুলো আমি তাচ্ছিল্য হেসে বললাম। আমার কথা শুনে হিয়া বোকার মতো একবার আমার দিকে তাকায় আর একবার মামুর দিকে তাকায়। বেচারি পড়ে গেছে মহাবিপদে। কার পক্ষ নেবে বুঝতে পারছে না। আমার পক্ষ নিলে মামা দোলাই দিবে, আর মামার পক্ষ নিলে আমি হিয়াকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিব। এসব ভেবে হিয়া আমতা আমতা করে বলে উঠল, আমি কি বলবো? আচার দিয়ে ব্যাং বানায়া ফেলমু তোরে। যেটা বলতে বলেছি তার উত্তর দে। এবার হিয়া ফিসফিসিয়ে আমার কানের কাছে এসে বলে উঠল, বোন ছাইরা দে। আব্বুর পক্ষে কথা না বললে পরে আমাকে উষ্টা দিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে ফালাইবো, যেটা আমি একদমই চাইছি না। প্লিজ বোন, মাফ কর আমারে। কথাটা একবার যখন বলেই দিয়েছি তখন তো তোকে বলতেই হবে রে বইনা, নয়তো তোরে আমি যে কি করব নিজেও জানি না। হিয়াকে এত চাপ না দিয়ে তোর বোন আর জিজুকে বল ঠিক করে দাঁড়াতে। বরণ করতে হবে নাকি? মিসেস লতা বরণডালা নিয়ে এসে কথাটা বলল। সাবিয়া বলে উঠল, মামিমা তুমি না এতগুলো ভালো, কি সুন্দর আপু আর ভাইয়া থুকু জিজুকে মেনে নিয়েছো। আমার মামার মতো বিটকেল মার্কা না তুমি। আমার কথাগুলো শুনে সবাই মুখ টিপে হাসছে। আর মামা রেগে বলে উঠল, এই তুই কি বললি আমাকে? আমি বিটকেল? আমি? তুমি চুপ করে ঘরে যাও তো। এখানে যত থাকবে তত বেশি বক বক করবে। যাও এখান থেকে, ভালো মুডটা নষ্ট করো না। মামিমার কথা শুনে মামা কিছু না বলে রেগে হনহনিয়ে তার ঘরে চলে যায়। আমি এবার মামিমাকে জড়িয়ে ধরে বলে উঠি, মামাটা যে কেন তোমার মতো এত ভালো হলো না গো? হয়েছে, ছাড় এবার। ভালোবাসা পরে দেখাস, আগে বরণ তো করি। আমি হাসি মুখে সম্মতি জানিয়ে মামিমাকে ছেড়ে দাঁড়াই। আর মামিমা এক গাল হেসে বরণ করে নেয় আপু আর জিজুকে। কিন্তু আপু আর ভাইয়ের মুখে কোনো হাসির আভাস নেই, যেটা আমাকে বড্ড বেশি ভাবাচ্ছে। এভাবে মুখটা গোমরা করে না থেকে একটু হাসি দে দুজনে। এতদিন তো দুজনের একজনও শান্তিতে ঘুমাতে পারিসনি। এখন যখন দুজনে এক হলি তো এভাবে অফ করে আসিস কেন? মামিমার কথা শুনে আপু আর নিজেকে সামলাতে পারে না। মামিমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় ফুপিয়ে ফুপিয়ে। আর বলে ওঠে, বাবা মেনে নিবে না, বাবা খুব রাগ করবে। এই পাগলি মেয়ে, এভাবে কাঁদছিস কেন? শান্ত হ, তোর বাবার সাথে আমি কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না মা আমার। আপুর কান্না দেখে আমার খুব খারাপ লাগে। আমি আপুর কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত দিয়ে বলে উঠি, আপু তুই কাঁদিস না, আমি বাবাকে ম্যানেজ করে নিব। আর বাবাকে ম্যানেজ করে 2 দিনের মধ্যেই তোর সাথে কথা বলিয়ে দিব। তুই এসব নিয়ে চিন্তা করিস না আপু। নতুন জীবনটা সুন্দর করে সাজা। তোর এই বোন থাকতে কোনো কষ্ট পেতে দিবে না তোকে। আমার কথা শুনে আপু মামিমাকে ছেড়ে আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, তোর মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছি যার ফল আল্লাহ আমাকে তোর মতো একটা বোন দিয়েছে। তুই যে আমাকে কোনো কষ্ট পেতে দিবি না সেটা আমি বুঝতে পেরেছি রে। তুই না থাকলে হয়তো আমার আর মেঘের বিয়েটা হতো না। দুজনে হয়তো গুমড়ে গুমড়ে মরতাম, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে কিছু করতে পারতাম না। তারপর তুই যেভাবেই হোক আমাদের দুজনকে এক করেছিস, কিন্তু বাবা মেনে নিবে না আমাদের। বাবা খুব রাগ করবে, হয়তো আমাকে মেয়ে বলে পরিচয় দিবে না। আর এমনটা হলে আমি বাঁচবো না।
আপু প্লিজ বাজে কথা বলিস না, আমি তোকে কথা দিচ্ছি এমন কিছুই হবে না। আমি বাবাকে রাজি করাবো তোদের যাতে মেনে নেয়। তুই এভাবে কাঁদিস না প্লিজ। এই জিজু, আপুকে বলো না কান্না থামাতে। এভাবে কাঁদলে এবার আমিও আপুর দুঃখে দুঃখিত হয়ে হেসে ফেলবো। আমার কথা শুনে আপু আমাকে ছেড়ে আমার পিঠে একটা চাপড় মেরে বলে ওঠে, সিরিয়াস মোমেন্টেও তোর মজা না করলে চলে না তাই না? এত সিরিয়াস মোমেন্টমেন্ট আমি মেনটেন করতে পারবো না। যখন মজা করতে ইচ্ছে করবে করব, আবার যখন হাসতে ইচ্ছে করবে তখন হাসবো। হয়েছে হয়েছে, এবার থাম তোরা। মেঘশিলাকে ঘরে নিয়ে যা, কোলে করে নিয়ে যাবে কিন্তু। আর হিয়া ফোনটা নিয়ে ভিডিও কর, এমন একটা মুহূর্তের স্মৃতি হিসেবে রেখে দেব, পরে নিজেদের ছেলে মেয়েদেরও দেখাতে পারবি তোরা। মামিমার কথা শুনে মেঘ ভাইয়া চোখ বড় বড় করে আপুর দিকে তাকায়। আপু অবাক চোখে মেঘ ভাইয়ার দিকে তাকায়। সেটা দেখে মামিমা বলে ওঠে, এত অবাক হওয়ার কিছু নেই, এটা নিয়ম আমাদের বাড়ির, তাই তাড়াতাড়ি কাজ সার। আর হিয়া, তোকে ওখানে বসে থাকতে বলিনি, এখানে আয়। অতঃপর মামিমার কথা মতো মেঘ ভাইয়া ইতস্তত করে আপুকে কোলে তুলে নেয়। আর আপু লজ্জায় লাল হয়ে ভাইয়ার গলা জড়িয়ে ধরে মাথা নিচু করে ফেলে। সব কাজ সম্পূর্ণ হলে আমি মামিমার কাছে গিয়ে বলি, মামিমা আমি এবার আসি, তুমি আপুকে একটু দেখো। রাত 9টা বাজে, এত রাতে তুই বাড়িতে যাবি এখন? এত রাতে বাড়িতে গিয়ে কাজ নেই, আজ এখানে থেকে যা, কাল সকালে চলে যাস। মামিমা, বাবা জানতে পারলে রাগ করবে। বাবা এখনো জানে না আপু আর ভাইয়ের বিয়ের কথা। বাবাকে বলেছি দুই বোন আজ রীতা আপু মানে আপুর বান্ধবীর বাসায় এসেছি। আর বাবা যদি আজ রাতের মধ্যে অন্য কারো থেকে বিয়ের কথাটা জানতে পারে তবে রাগ করবে খুব। তাই আমাকে তাড়াতাড়ি গিয়ে বাবাকে ম্যানেজ করতে হবে। কাল করিস, এখন এত রাতে তোকে একা ছাড়বো না আমি। তুই তোর বাবাকে ফোন দিয়ে বল তোরা কাল সকালে চলে আসবি। তারপর মামিমাকে শত জোর করার পরও উনি যেতে দেবে না বলে দেয়। তাই বাধ্য হয়ে রয়ে যায় এখানে। আর বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছি, কিন্তু তারপরও বাবা চিন্তা করছে। বড় দুইটা মেয়ে বাড়ির বাইরে আছে, চিন্তা করাটাই স্বাভাবিক। কিন্তু তারপরও বাবাকে ম্যানেজ করে নিয়েছি। আর এখানে আসার পর কাব্য ভাইয়ের কোনো দেখাই মিলল না। বেচারা কি পালালো নাকি? কিন্তু নিলয় ভাইয়া তো বলেছে কাব্য ভাইকে একজন আড়ালে থেকে সবসময় ফলো করে। তবে কাব্য ভাই কই গেল? ধুর বাবা, এত কিছু ভেবে লাভ নেই। আপুর বিয়ের ঝামেলাটা সারুক, তারপর কাব্য ভাইয়ের ব্যবস্থা করব। এখন খিদে পেয়েছে খুব, তো খেয়ে আসি। রাত 1:13। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমার পাশে আছে, কেউ আমাকে গভীরভাবে দেখে চলেছে। কথাটা ভেবেই ভয়ে ভয়ে চোখ খুললাম। আর চোখ খুলে যেই না চিৎকার দিব অমনি সাদাব ভাই আমার মুখ চেপে ধরে। হুশ, মুখ থেকে হাত সরাচ্ছি, একদম চিল্লাবে না। আমি মাথা নেড়ে সায় জানালে সাদাব ভাই আমার মুখ থেকে হাত সরায়। আর আমি ওনার দিকে ভ্রু কুঁচকে বলে উঠি, আপনি এত রাতে এখানে কি করছেন? আর ঘরেই বা আসলেন কিভাবে? এখানে আসা কোনো ব্যাপার না, আর এখানে এসেছি তোমাকে নিতে, চলো আমার সাথে। আমি ওনার কথা শুনে অবাক হয়ে যাই। মানে উনি এত রাতে আমাকে নিতে এসেছে, কিন্তু কেন? আপনার মাথা ঠিক আছে? এত রাতে কী সব পাগলের প্রলাপ বকছেন? আমার মাথা ঠিকই আছে, আর কোনো পাগলের প্রলাপও বলছি না। তাই কোনো কথা না বলে চলো এখান থেকে। আমি যাব না আপনার সাথে, আপনি এখান থেকে চলে যান, নয়তো ভালো হবে না। আর কি ভালো হওয়ার বাকি আছে? সিংহের গুহায় এসে পড়েছো, আর এখানে নিজেকে সেফ মনে করে শান্তির ঘুম ঘুমাচ্ছিলে। তুমি কি ভুলে যাচ্ছ এখানে কাব্য আছে, আর যখন তখন তোমার বিপদ হতে পারে? আমি কিছু ভুলিনি, আর আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আমি নিজের রক্ষা নিজেই করতে পারবো। তাই আপনি আসুন, আমার সাথে তুমিও যাবে। আপনি কি আমাকে জোর করছেন? তোমার যদি মনে হয় জোর করছি তবে তাই। এখন চলো আমার সাথে। আমি যাব না আপনার সাথে, আপনি এখান থেকে যান, নয়তো আমি কি করব নিজেও জানি না। আমি ভালো করেই জানি কি করবে তুমি, তো আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তোমাকে নিতে যখন এসেছি তো নিয়েই যাব। কথাটা বলে সাদাব ভাই আমাকে কিছু বলতে না দিয়েই আমায় কোলে তুলে নেয়। আমি ছোটার চেষ্টা করে চলেছি, কিন্তু উনি আমার দুই হাত ওনার এক হাত দিয়ে চেপে ধরেছে, যার জন্য হাত কোনো কাজে লাগাতে পারছি না। তাই পা দিয়ে ওনাকে আঘাত করতে থাকি, কিন্তু তাতে ওনার বিন্দুমাত্র ভাবাবেগ দেখা গেল না। উনি দিব্যি আগের মতো হেঁটে চলেছেন। তাই আমি এবার আর কোনো উপায় না পেয়ে ওনার নাকে জোরে একটা কামড় বসিয়ে দেই। আর তখনই উনি আমাকে ছেড়ে দেয়, আর আমি ধপাস করে নিচে পড়ে যাই। সাদাব ভাই কোমরে হাত দিয়ে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আর আমি নিচে পড়ে গিয়ে ভালোই ব্যথা পেয়েছি কোমরে, তবে ততটাও ব্যথা পাইনি যে কাঁদবো। কিন্তু সাদাব ভাইয়ের নাকে কামড় দিয়ে এখন নিজেরই কেমন লজ্জা লজ্জা লাগছে। তাই এই বিষয়টা ঘোরানোর জন্য কেঁদে বলে উঠি, আল্লাহ গো, আমার কোমরটা গেল গো, ও বাবা গো,
তোমার মেয়ের কোমরটা আজ ভেঙেই গেল গো। এখন আমাকে কে বিয়ে করবে গো? কথাটা বলে ন্যাকা কান্না শুরু করে দেয়। আর আরে আরে সাদাব ভাইয়ের দিকে তাকায়, দেখি উনি এখন কেমন করে যেন তাকিয়ে আছে। নাটকটা কি কাজে লাগলো না নাকি? কথাটা ভেবে আরও জোরে জোরে কেঁদে ফেললাম। আর উনি একবার আশেপাশে তাকিয়ে আমাকে অবাক করে দিয়ে কিছু না বলে নিচু হয়ে আমাকে আবারও কোলে তুলে নেয়। আমি কান্না ভুলে চোখ বড় বড় করে ওনার দিকে তাকাই, কিন্তু উনি আমার দিকে তাকাচ্ছেনই না। আমি ওনাকে কিছু বলবো, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনাটা ভেবে চুপ করে যাই। এবার আর ছোটার জন্য কোনো কায়দা করিনি। কে জানে আগের মতো এবারও পড়ে গিয়ে না সত্যি সত্যি কোমরটা ভাঙ্গি। এসব ভেবে সাদাব ভাইয়ের গলাটা চেপে ধরি। উনি সেটা দেখে মুচকে হাসে, কিন্তু সেই হাসিটা আমার দৃষ্টিগোচর হলো না। কিছুক্ষণ পর উনি আমাকে নিয়ে বাইরে চলে আসে লুকিয়ে, আর মামুদের বাগানে একটা বেঞ্চে আমাকে বসিয়ে হাঁটু গেড়ে বসে আমার সামনে। তারপর উনি শান্ত গলায় বলতে শুরু করে, খুব ব্যথা পেয়েছো? উনি আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে। আমি ওনার চোখের দিকে তাকাই, কত মায়া লুকিয়ে আছে ওই চোখে। ওনার চোখের দিকে তাকিয়ে কেমন যেন একটা অনুভব হচ্ছে। ইচ্ছে করছে না মিথ্যা বলতে, তাই মাথা ঝাঁকিয়ে বুঝাই যে ব্যথা পাইনি। উনি সেটা দেখে আমার গালে হাত দিয়ে আবারও বলে ওঠে, সত্যি? আমি আবারও মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝাই। উনি এবার দাঁড়িয়ে ধমকে বলে ওঠে আমাকে, তো তখন ওভাবে কাঁদছিলে কেন? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তখন কেউ জেগে যাওয়ার ভয়ে কিছু বলতে পারিনি। ওনার ধমকটা আমার ঠিক হজম হলো না, তাই আমিও রেগে বলে উঠি, আপনাকে তো কেউ বলেনি আমার জন্য এত চিন্তা করতে। তবে এত চিন্তা কেন করছেন? কারোর জন্য চিন্তা করতে হলেও কি কারো পারমিশন নিতে হবে? আর আমরা যাকে ভালোবাসি তার প্রতি চিন্তাটা এমনি এমনি এসে যায়, কারো বলার অপেক্ষায় থাকে না যে সে বলবে তারপর চিন্তা করব। ভাইয়া, ভালোবাসি কথাটা আমার কাছে বলবেন না দয়া করে। ভালোবাসা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আর ভালোবাসা শব্দটার প্রতিও ঘৃণা জন্মে গেছে। আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি আপনার ভালোবাসার সঠিক দাম দিতে পারবো না। সুতরাং আপনি আমাকে ভুলে নতুন কাউকে খুঁজে নিন, আর তাকে ভালোবেসে সুখে সংসার করুন। আমার কথা শুনে ওনার চেহারার রং পাল্টে যায়, চোখের কোণে পানি জমা হয়, কিন্তু উনি নিজেকে সামলে ধরা গলায় বলে ওঠে, আমি কি বকাটে ছেলে? আর ভালোবাসা কি কোনো পণ্য যে একজন নিল না আর একজনকে দিয়ে দেব? আরে তুমি ভালোবাসতে নাই পারো, কিন্তু আমার ভালোবাসা নিয়ে কথা কেন বলো? অন্তত আমার ভালোবাসাকে সম্মান করো। আমাকে আমার মতো ভালোবাসতে দাও না তোমাকে। তুমি তো আমাকে ভালোবাসো না, তবে কেন এভাবে কষ্ট দাও? বিশ্বাস করো, খুব কষ্ট হয় আমার। কথাগুলো বলার পর ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। উনি তাড়াতাড়ি চোখের পানি মুছে এবার রেগে চিৎকার করে বলে ওঠে, আর তুমি তো সারা দুনিয়ার কাছে বুঝদার মেয়ে, আর আমার কাছে এসেই তোমার যত বাচ্চামি। তুমি আমার ফিলিংসটা বুঝেও বুঝতে চাইছো না, যে তোমাকে ভালোবেসে তাকে দাম দাও না, আর যাকে তুমি ভালোবাসো সে তোমাকে দাম দেয় না। আর তুমি তারই পিছনে পড়ে থাকো যে তোমাকে কখনো ভালোবাসবে না, কষ্ট ছাড়া কিছুই দেবে না। আর আমাকে দেখো, তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছি, কিন্তু পাত্তাই পাচ্ছি না। আমার ভালোবাসায় কোনো দামই দিচ্ছ না। আরে একবার শুধু বলো তুমি আমার হবে, দেখো সারা জীবন বুকে আগলে রাখবো। ভালোবাসার উপর থেকে ঘৃণার পর্দা সরিয়ে নতুন করে ভালোবাসতে শেখাবো তোমায়। সারা পৃথিবীর সুখ এনে দেবো তোমাকে। উনি একটু থেমে আবারও বলে ওঠে, অবশ্য তুমি বলো আর নাই বলো, মানো আর না মানো, তুমি অতীতেও আমার ছিলে, এখনও আছো, ভবিষ্যতেও থাকবে। তুমি আমার, শুধু আমার, আমার অর্ধাঙ্গিনী তুমি। শেষে কথাটা একটু জোরেই বলে উনি, আর আমি এবার ওনার কথা শুনে থমকে যাই। কি বলছে উনি এসব পাগলের মতো? অর্ধাঙ্গিনী মানে? ভাইয়া আপনি পাগলের মতো এসব কি বলছেন? অবাক হয়ে আমার কথা শুনে উনি খুব রেগে যায়, তেড়ে আসে আমার কাছে, আর গাল চেপে ধরে দাঁড় করিয়ে বলে ওঠে, এই এত কিসের ভাই ভাই করিস? হ্যাঁ, আমি তোর কোন জন্মের ভাই লাগি? তোর এই কথায় কথায় ভাই বলাটা আমার মনে রক্তক্ষরণ করে প্রতিনিয়ত, কিন্তু এতদিন সহ্য করেছি শুধুমাত্র এটা ভেবে যে তুই একদিন বুঝবি আমাকে, আমার ফিলিংস বুঝবি একদিন। কিন্তু তুই তো বুঝেও বুঝিস না, আমার ফিলিংসের কোনো দামই দিস না। আমি তোর কোনো ভাইটাই লাগি না, স্বামী হই তোর। কান খুলে শুনে রাখ, আমি তোর স্বামী হই। তুই যখন ক্লাস 4-এ পড়িস আর আমি ক্লাস 9-এ, তখন তোকে বিয়ে করেছি আমি। সেটা শুধু তোর বাবা মা আর আমার পরিবার লোক জানে, আর কেউ জানে না। এতদিন তোর বড় হওয়ার অপেক্ষায় তোকেও কিছু জানাইনি, কিন্তু আর নয়, এবার তোকে বউ সাজিয়ে ঘরে তুলবো, আমার ভালোবেসে রাখবো কাছে, খুব যত্ন করে। তোর এত অবহেলা আমার আর সহ্য হচ্ছে না। বুকের ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে রে। বুকের ভিতর প্রতিনিয়ত তোকে হারানোর ভয় তাড়া করে। তখন ইচ্ছে করে তোকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলতে, ভালোবেসে রাখবো কাছে, দূরে যেতে দিব না তোকে, কিন্তু পারিনি। আমি সেই সুখটা পাইনি রে।
প্রতিনিয়ত তোকে হারানোর ভয়ে মনের আগুনে পুড়েছি আমি, যে আগুন নিভাতে তোর প্রয়োজন ছিল, কিন্তু তুই কাছে থাকার পরও কাছে পাইনি। প্রতিনিয়ত তোর অবহেলার পাত্র হয়েছি, কিন্তু আর পারছি না, আমি পারছি না তোর অবহেলা সহ্য করতে। এবার আমার ভালোবাসা চাই, তোর ভালোবাসা চাই, তোকে চাই নিজের করে। তোর ভালোবাসা দিয়ে দূর করে দে না আমার সমস্ত কষ্ট। আমি যে তোর ভালোবাসার কাঙ্গাল, একটু ভালোবাস না আমায়। কথাগুলো বলে উনি আমাকে ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি এক পলকে ওনার দিকে তাকিয়ে রয়েছি, আমার চোখেও পানি। উনি আমার স্বামী, আর উনি আমাকে এতটা ভালোবাসে। কেউ কাউকে এতটা ভালো কিভাবে বাসতে পারে? মনের ভিতর কেমন যেন একটা সুখের হাওয়া বইছে। আমাকে কেউ এতটা ভালোবাসে, আমাকে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে আছে। আমি তো ভাগ্যবতী ওনার মতো একজনের ভালোবাসা পেয়ে। ওনার ভালোবাসার কাছে তো কাব্য ভাইয়ের প্রতি আমার ভালোবাসা তুচ্ছ। উনি আমার এত অবহেলার পরও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি এমন একজনকে রেখে এতদিন মরীচিকার পিছনে ছুটে এসেছি। জীবনকে কি দ্বিতীয় সুযোগ দেওয়া যায় না? ওনার ভালোবাসায় কি আমি নিজেকে রাঙাতে পারি না? পারি না সবটা ভুলে ওনার ভালোবাসায় সাড়া দিতে? পারি না নতুন করে ভালোবাসতে? কথাগুলো ভেবে সিদ্ধান্ত নিলাম, ওনাকে ফিরিয়ে দিব না, ওনার ভালোবাসায় সাড়া দিব আমি। কথাটা ভেবেই আমি ওনার সামনে হাঁটু গেড়ে বসি আর ওনার গালে হাত দেই, আর কান্না জড়িত কণ্ঠে বলে উঠি, পারবেন আমাকে নতুন করে ভালোবাসা শেখাতে? উনি আমার দিকে অবাক চোখে তাকায়। আমি সেটা দেখে আবারও বলে উঠি, ভালোবাসতে চাই আপনাকে। আমার কথা শুনে সাদাব ভাইয়ের মুখে এক চিলতে হাসির আভাস দেখা যায়, আর সাথে সাথে ঝড়ের গতিতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই কান্না সুখের কান্না। আমিও চোখ বন্ধ করে ওনাকে বাহু ডোরে আগলে নেই। আমি আমার উত্তর পেয়ে গেছি।